ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি জব সলিউশন এবং স্ট্যাক আইটি বিপিএসসি স্পেশাল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাক, অর্থাৎ আমাদের বইয়ের যেখান থেকে উদ্বুদ্ধ হয়ে নামকরণটা করা হয়েছিল এবং আমাদের চ্যানেলের যে নামকরণটা করা হয়েছিল সেটা এই স্ট্যাক থেকে করা হয়েছিল, স্ট্যাক আইটি জব সলিউশন বা স্ট্যাক আইটি বিপিএসসি স্পেশাল। সো সেই স্ট্যাক নিয়ে আমরা কথা বলবো, স্ট্যাক ডাটা স্ট্রাকচার নিয়ে। এটা যে কোনো পরীক্ষার জন্য, ইউনিভার্সিটি কোর্স কিংবা জব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা টপিকস, এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে। এইটা স্ট্যাকের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন এসে থাকে। সো এখানে এই টিউটোরিয়ালে আমরা স্ট্যাকের প্রত্যেকটা জিনিস, অ্যাপ্লিকেশন সহ বেসিক ফান্ডামেন্টাল প্রোগ্রাম সব কিছুই আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। আশা করছি এই ভিডিওটা দেখলে, এই ভিডিও না মানে স্ট্যাক রিলেটেড যতগুলো ভিডিও তৈরি করবো সবগুলো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে স্ট্যাক থেকে যে কোনো প্রবলেম যদি আসে আপনারা এখান থেকে নিঃসন্দেহে আনসার করতে পারবেন। সো চলেন তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে স্ট্যাক জিনিসটা কি? তার আগে আমরা বলি যে অ্যারেতে আমরা কি করতাম। অ্যারেতে আমরা কিন্তু র্যান্ডমলি ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারতাম, তাই না? র্যান্ডমলি ধরেন আমি ইন্ডেক্স নাম্বারটা ইউজ করে 1 নাম্বার ইন্ডেক্সের ডাটাটাকে অ্যাক্সেস করতে পারতাম, বা 5 নাম্বার ইন্ডেক্সের ডাটাটাকে অ্যাক্সেস করা, বা 4 নাম্বার ইন্ডেক্সের ডাটাটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতাম র্যান্ডমলি, তাই না? সো কিন্তু স্ট্যাকে আপনাকে ডাটাগুলোকে অ্যাক্সেস করতে হলে আপনি কিন্তু একটা অর্ডার্ড ম্যানারে যেতে হবে, একটা রুলস ফলো করে আপনাকে সেই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে হবে। অর্থাৎ ইনসারশন করেন, ডিলেশন করেন বা আদার্স অপারেশন যাই করেন না কেন, আপনাকে একটা রুলস ফলো করে করতে হবে। সেই রুলস ব্রেক করে কিন্তু আপনি ইনসারশন বা ডিলেশন করতে পারবেন না, ঠিক আছে? যেমন আমরা যদি স্ট্যাকের একটা যদি উদাহরণ বলি তাহলে কেমন হয়, ধরেন আমার এখানে কিছু প্লেট রাখলাম। সো সবাই খাওয়ার পরে এরকম একটা জায়গা আছে, এরকম একটা টেবিল আছে সাপোজ, এরকম সেই টেবিলটার মধ্যে সবাই কি করে প্লেটগুলো রাখে। সো আপনি প্রথমে রাখলেন এখানে, তারপরে আরেকজন রাখলো উপরে, একটার পর একটা রাখলো। সো কেউ কিন্তু এরকম রাখবে না যে দুইটা সরিয়ে মাঝখান দিয়ে আপনার একটা প্লেট রাখবে। সো কি করে সবাই যে এখানে একটা প্লেট রাখছে, তারপরে একটা রাখছে, তারপরে উপরে, তারপরে তাতে উপরে, এইভাবে কিন্তু সে ডাটা রাখে। তার মানে সর্বশেষ যে প্লেটটা উপরে আছে, টপে যে প্লেটটা আছে তার ঠিক উপরে কিন্তু সে প্লেট রাখে, মানে কি সেই উপরে ইনসার্ট করে আসলে, তাই না? সো এই যে প্লেট রাখার যে প্রক্রিয়াটা সেটা তাহলে এটাই হচ্ছে আসলে স্ট্যাকের একটা বড় উদাহরণ, ঠিক আছে? সো এইখানে কিন্তু সেই স্ট্যাকের যে রুলসটা সেটা কিন্তু সে ফলো করে কিন্তু মানে প্লেটগুলো রাখছে। তাহলে প্রথমে এই টপে যে প্লেটটা আছে তার উপরে আরেকটা প্লেট, এরপরে টপে কিন্তু এটা চলে আসছে, তাহলে তার উপরে আরেকটা প্লেট ইনসার্ট করলো, তার উপরে আরেকটা প্লেট রাখলো, তার উপরে আরেকটা প্লেট রাখলো, এভাবে কিন্তু সে, এবং এরপরে এই প্লেটগুলো যদি নিতে হয় সে কি করলো, প্রথমে একবার টপে এটা আছে, একবার টপে এখন সে কি করলো, এই টপ থেকে একটা প্লেট নিল, তারপরে এটা চলে গেল, এরপরে টপে কিন্তু এটা চলে আসছে, তাহলে তারপরে এই প্লেটটা নিবে কেউ একজন, তারপরে এই প্লেটটা নিবে কেউ একজন, ঠিক আছে? তার মানে কি সব সময় ইনসারশন করছেন কিংবা প্লেট রাখতেছেন কিংবা প্লেট সরাচ্ছেন, দু ক্ষেত্রেই কিন্তু আপনি সব সময় উপরে যেটা আছে সেটাই নিচ্ছেন, ঠিক আছে? উপরে যে প্লেটটা থাকতেছে সেটাই নিচ্ছেন। তার মানে কি একটা এন্ড থেকে, অর্থাৎ টপে যে থাকতেছে সেখানে আপনি রাখতেছেন, তার উপরে রাখতেছেন অথবা সেটা নিয়ে যাচ্ছেন। তার মানে কি সবসময় একটা এন্ডে আপনি মানে প্লেটগুলো রাখতেছেন। সেই কারণে স্ট্যাককে বলা হয় যে ওয়ান এন্ড, হ্যাঁ, ওয়ান এন্ড থেকে রাখা হয়, বা একটা দিক থেকে আমি ডাটা ইনসার্ট করতে পারি এবং ওই একই দিক থেকে আমাকে ডাটা ডিলিট করতে হয়, ঠিক আছে? তাহলে স্ট্যাকে অ্যারের মতো র্যান্ডমলি কি করা যায় না, ডাটা ইনসারশন বা ডিলিশন করা যায় না, ঠিক আছে? এখানে আপনাকে অবশ্যই একটা সিকুয়েন্সিয়াল ম্যানার, একটা রুলস ফলো করতে হবে, সেটা কি ওয়ান এন্ড। এটাকে আরেক কথায় বলা যেতে পারে যে লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না? লাস্ট ইন ফার্স্ট আউট কেন বলছি, দেখেন লাস্ট সর্বশেষ এখানে প্লেট যে রাখছিলাম, সর্বশেষ কোন প্লেটটা রাখছি, এইটা। সো এটা লাস্ট প্লেট। সো লাস্ট প্লেটটাকে আমরা প্রথমে সরাচ্ছি, তাই না? সো যেহেতু লাস্ট প্লেটটাকে প্রথমে নিচ্ছি সে কারণে লাস্ট ইন ফার্স্ট আউট, প্রথমে আউট করতেছি, লাস্টে যেটা রাখছি সেটাকে প্রথমে আউট করতেছি, ঠিক আছে? আবার এটাকে বলতে পারি যে ফার্স্ট ইন লাস্ট আউট, এটাকে আমরা আবার বলতে পারি ফার্স্ট ইন লাস্ট আউট, অর্থাৎ প্রথমে যে প্লেটটা প্রথমে রাখছি এটা। সো এটা এই প্লেটটা নিতে হলে আমাকে উপরে সবগুলো প্লেট নিয়ে এসে তারপরে নিতে হবে, তাই না? তাহলে প্রথমে যেটা রাখছি সেটা একবারে সর্বশেষে আমাকে নিতে হবে, সেই কারণে এটাকে আমরা বলতে পারি ফার্স্ট ইন লাস্ট আউট। সো কোনো এমসিকিউতে যদি এরকম আসে, আপনি সবাই মুখস্থ করে ফেলে যে স্ট্যাক হচ্ছে লিফো, স্ট্যাক হচ্ছে লিফো, এরকমভাবে মুখস্থ করে, বাট
কোনো জায়গায় দিয়ে দিল ফার্স্ট ইন লাস্ট আউট, তখন দেখা গেছে যে তার তো পরিচিত মনে হচ্ছে না, সো তো সে কিন্তু এমসিকিউটা ভুল করে আসে, সেটা করা যাবে না। তো দেখেন লাস্ট ইন ফার্স্ট আউট যে কথা, ফার্স্ট ইন লাস্ট আউটও একই কথা, ঠিক আছে। সো এটাকে স্ট্যাককে আমরা বলবো তাহলে কোন ম্যানারে কাজ করে সে, বা কোন রুলসে কাজ করে, লাস্ট ইন ফার্স্ট আউট আর ফার্স্ট ইন লাস্ট আউট। সো মানে একটা ইন থেকে সে ডাটা ইনসারশন করে এবং ডিলিশন করে, কিন্তু অ্যারেতে সেটা আমরা যে কোনো জায়গা থেকে করতে পারতাম র্যান্ডমলি ইন্ডেক্স নাম্বার ইউজ করে, ঠিক আছে। এতটুকু বোঝা গেল? ওকে, তাহলে এখন আমরা যদি একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, এই স্ট্যাকের আরও একটা উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরেন এরকম একটা সিডি, সিডির আমরা সিডি ডিভিডি দেখছি, এরকম গোলাকৃতি থাকে এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। সো ধরেন যে সিডিগুলো এভাবে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এরকম এরকম রাখলাম, তাই না? এরকম রাখা যেতে পারে, এরকম আমরা রাখি যে এরকম একটা সিডি স্ট্যান্ড আছে, তার মধ্যে একটা একটা করে আমরা রাখলাম। সো প্রথমে আমরা যেটা রাখলাম সেটা একবারে নিচে থাকবে, তারপরটা তার উপরে, এভাবে যে মানে যে ডিস্কটা টপে আছে অন্য একটা ডিস্ক যদি রাখতে হয় সেইটার উপরে আমাকে রাখতে হয়। তাহলে এটা প্রথমে ঢুকাইলাম, তারপরে এটা, তারপরে তার উপরে এটা, তার উপরে এটা, এভাবে। আবার নিতে গেলেও সেম, আপনি কিন্তু এই ডিস্কটা কিন্তু নিতে পারবেন না, তাই না? আপনাকে প্রথমে একবার টপে যে আছে তাকে নিতে হবে, তারপরে যে টপে আছে তারপরে তাকে নিতে হবে, এভাবে আপনাকে শেষ ডিস্কটা লাস্টে নিতে হবে। সো এটাও হচ্ছে একটা স্ট্যাকের উদাহরণ, ঠিক আছে। সো আমরা যদি স্ট্যাকের লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখার চেষ্টা করি, লজিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে মানে মেমোরিতে কিভাবে সেটা না, জাস্ট আমরা বোঝার জন্য একটা লজিক্যালি আসলে কিভাবে কাজ করে স্ট্যাকটা। সো আমরা যদি এরকম একটা জিনিস আঁকাই, এরকম অ্যারের মতো এখানে কিছু জায়গা আছে ডাটা রাখার জন্য, আমি বললাম যে আমার স্ট্যাকের একটা সাইজ, আমি বললাম যে আমার স্ট্যাকের সাইজ হচ্ছে কত, ধরেন 5 সাপোজ, তার মানে আমার স্ট্যাকের সাইজ হচ্ছে 5, অর্থাৎ 5টা এলিমেন্ট আমার এই স্ট্যাকে রাখা যাবে। তাহলে আমরা যদি ইন্ডেক্সিং করি, ইন্ডেক্সিং কোথায় থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, এটা 0 1 2 3 4, সো 0 to 4 মানে কি 5টা। সো 5টা এলিমেন্ট আমি এখানে রাখতে পারবো, তাই তো? 5টা এলিমেন্ট আমি এখানে রাখতে পারবো। সো এই হচ্ছে, তাহলে এইটা হচ্ছে একবারে নিচের ঘর আর এটা হচ্ছে একবারে উপরের ঘর, তাই না? সো এই যে স্ট্যাকটা এটার আপনার সাইজ হচ্ছে 5, তাই না? এখন এই স্ট্যাকে যদি আমাকে ইনসার্ট করতে হয় তাহলে আমাকে অবশ্যই এভাবে ইনসার্ট করতে হবে, ঠিক আছে। আমাকে যদি এখান থেকে পপ করতে হয় মানে বের করতে হয় তাহলে এভাবে করতে হবে, তাই না? এই পাশ দিয়ে ঢুকবে, পাশ দিয়ে বের হলো। তাহলে আমি যদি একটা স্ট্যাকে কোনো একটা ডাটা রাখি, সেইটাকে স্ট্যাকের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পুশ। পুশ বললে আমাকে বুঝতে হবে, পুশ যদি কেউ বলে তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে স্ট্যাকে একটা ডাটা পুশ করতে বলছে, মানে ঢুকাইতে বলছে। আচ্ছা, আর স্ট্যাক থেকে একটা ডাটা বের করা বা ডিলিট করা, এটাকে আমরা বলি হচ্ছে পপ করা। সো আমরা ডিলিট বলবো না কিন্তু, ঠিক আছে? আমরা আউট বলবো না, আমরা কি বলবো? পপ। স্ট্যাকের ক্ষেত্রে পপ বলতে আমরা বুঝবো কোনো একটা ডাটা ডিলিট করা, এবং পুশ বলতে বুঝবো যে কোনো একটা ডাটা ইনসার্ট করা। আমরা ইনসার্টও কিন্তু বলবো না, স্ট্যাকের ক্ষেত্রে সবসময় পুশ এবং পপ ওয়ার্ডটা ইউজ করতে হবে। এবং এটি খেয়াল করেন, আমার ধরেন এই যে স্ট্যাকটা নিলাম আমি, এখানে ধরেন এই যে স্ট্যাকটা নিলাম আমরা, এখানে ধরেন কিছু ডাটা আছে, যে এখানে ধরেন 4 আছে, 6 আছে, 1 আছে, 2 আছে, সো এখান পর্যন্ত। সো তার মানে কি লাস্ট কোন পজিশন পর্যন্ত ডাটা আছে? 3 নাম্বার ইন্ডেক্সে 2 পর্যন্ত। তাহলে আমরা এটাকে সব সময় বলতেছি কি, যেমন এই প্লেটের ক্ষেত্রে উদাহরণ আমরা বলছি না, যেটা একবার উপরে থাকবে সেটাকে আমরা টপ নামে বলতেছি, তাই না? তাহলে এখানে সর্বশেষ ডাটা কোনটা? এইটা 3 নাম্বার ইন্ডেক্স আছে। সো তার মানে টপ হচ্ছে এখানে, টপ হচ্ছে এখানে। সো আমরা তাহলে কোথায় ডাটা আছে সর্বশেষ সেটা আমরা কি দিয়ে বুঝবো? এই টপ নামক যে মানে ভেরিয়েবল আমরা বলতে পারি বা কিওয়ার্ড আমরা বলতে পারি, এই কিওয়ার্ড বা এই ভেরিয়েবল দিয়ে আমাকে বুঝবো যে টপ যখন বলবো তখন আমরা বুঝবো যে টপ ইকুয়াল টু যদি 3 হয় তার মানে আমরা বুঝবো যে 3 নাম্বার ইন্ডেক্সে আমার সর্বশেষ ডাটাটা আছে। সো এই 3টা টার্মস পুশ, পপ এবং টপ স্ট্যাকের ক্ষেত্রে একবারে মাথায় গেঁথে ফেলতে হবে। যে টপ মানে বুঝবো যে সর্বশেষ কোথায় ডাটাটা আছে, পপ মানে বুঝবো যে মানে ডাটাটা ডিলিট করতে হবে কোনো একটা এলিমেন্ট, কোনো একটা না, এটা টপে যে থাকবে সে, কারণ আমরা জানি যে সর্বশেষ যে এলিমেন্টটা ঢুকছে তাকেই আমাকে ডিলিট করতে হয় অথবা তার উপরে আমাকে ইনসার্ট করতে হয়। তার মানে কি সবসময় টপের উপরে, তাই না? এই টপের ভ্যালু যেটা তার উপরে আমাকে আসলে পুশ এবং পপ করতে হবে। সো এই 3টা টার্ম পুশ, পপ এবং টপ সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমরা বলছিলাম যে এই যে অ্যারেতে যেরকম সিমিলার টাইপের ডাটা থাকে,
অ্যারেতে যেরকম সিমিলার এমসিকিউতে আসতে পারে, অ্যারেতে যেহেতু সিমিলার টাইপের ডাটা থাকে, স্ট্যাকেও সিমিলার টাইপের ডাটা থাকে। মানে আপনি যদি একটা স্ট্যাক যদি ইমপ্লিমেন্ট করেন, সেখানে যদি আপনি ইন্টিজার টাইপের ডাটা রাখেন, তাহলে অবশ্যই সবগুলো ডাটা ইন্টিজারে রাখতে হবে। এবং যদি আপনি যদি ক্যারেক্টার নিয়ে কাজ করেন, তাহলে ক্যারেক্টার নিয়ে রাখতে হবে, স্ট্রিং নিয়ে কাজ করলে স্ট্রিং থাকতে হবে। সো এইভাবে কিন্তু আপনাকে সিমিলার টাইপের ডাটা নিয়ে স্ট্যাকে কাজ করতে হবে। সো অ্যারে এবং স্ট্যাকের সাথে এই সিমিলারিটিসটা রয়েছে। আচ্ছা, সো স্ট্যাকের উপরে তাহলে আমরা কি কি অপারেশন করতে পারি? আমরা পুশ দেখলাম, পপ দিই, তাহলে আমরা কিছু অপারেশন আমরা দেখি। অনেকগুলো অপারেশন করা যায়, ঠিক আছে, অনেক অপারেশন করা যায়। তার মধ্যে আমরা দেখি যে কি কি অপারেশন আমরা করতে পারি। আমরা এখানে এটা একটা ডাটা স্ট্রাকচার, তাই না? সো এখানে আমরা ডাটা রাখতে পারি। সো সেই রাখাকে আমাকে বলা হয় পুশ, ঠিক আছে, পুশ করব। সো এটা একটা অপারেশন হতে পারে, আমি ডাটা রাখবো, সেটা একটা অপারেশন। সো আমি কি ডাটা রাখবো? সাপোজ এক্স নামক একটা ডাটা রাখবো, সো পুশ এক্স, এটা। সো এটাকে আমরা ফাংশন বলতে পারি, একটা ফাংশন যার কাজ হচ্ছে কোনো একটা আইটেম বা কোনো একটা ভ্যালু এই স্ট্রাকচারে রাখা। তো সেটাকে আমরা বলবো পুশ, আর যে ডাটাটা রাখতেছি সেটা আমরা বলছি এক্স, সো পুশ এক্স। আচ্ছা, তাহলে আরেকটা অপারেশন আমরা করতে পারি যে এখান থেকে ডাটা ডিলিট করতে পারি, তো সেটাকে আমরা বলতে পারি পপ, ঠিক আছে। সো পপ এখানে কিন্তু কিছু দিতে হবে না, কারণ পপ মানে বুঝবে সে টপ মোস্ট এলিমেন্টটা যেটা টপে আছে তাকে ডিলিট করতে হবে। সো এখানে কোনো ডাটা দেওয়ার প্রয়োজন নেই, তাই না? জাস্ট পপ লেখা মানেই হচ্ছে যে সে তার টপে যে ডাটাটা আছে সেটাকে সে ডিলিট করে দেবে। ওকে, এরপরে যেটা আছে হচ্ছে আর একটা থাকতে পারে হচ্ছে পিক। এই পিক মানে হচ্ছে, এই পপ মানে হচ্ছে ডাটাটাকে বাদ দিয়ে দেওয়া, ডিলিট করে দেওয়া। আর পিক মানে হচ্ছে যে টপে কে আছে সেটা আমি জানবো, বাট ডিলিট করব না, ঠিক আছে। আমি জাস্ট জানবো যে আমার টপে এই ডাটা স্ট্রাকচারের স্ট্যাকের টপে কে আছে, এটা আমার জাস্ট জানা দরকার। তো তাহলে আমি যদি এরকম জানতে চাই, তাহলে আমরা পিক এই অপারেশনটা আমরা করতে পারি, ঠিক আছে। আমরা প্রত্যেকটা অপারেশনের ইমপ্লিমেন্টেশন আমরা দেখব, প্রত্যেকটার ইমপ্লিমেন্টেশন আমরা দেখব নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলোতে। আমরা আজকে জানবো শুধু কি কি অপারেশন করা যাবে, আসলে স্ট্যাকের যে বেসিক যে জিনিসগুলো সেগুলো। সো এই জিনিসগুলো জানলে আপনি সব কিছু আসলে পারবেন আস্তে আস্তে। তো দেখেন, আমরা পিক অপারেশন করতে পারি। তার মানে কি, আমরা আপনি যদি চান যে আপনার অ্যারের টপে কে আছে সেটা বের করতে, তাহলে আপনি পিক অপারেশনটা চালাবেন। তো এটা একটা ধরনের ফাংশন। এরপর আমরা যেটা করতে পারি, আর কি অপারেশন চালাতে পারি, এই স্ট্যাকটা খালি আছে কিনা সেটা আমরা একটা অপারেশন চালাতে পারি, ইজ এমটি, এরকম একটা অপারেশন আমরা চালাতে পারি। তারপরে এই স্ট্যাকটা ফুল কিনা, ইজ ফুল, এরকম একটা অপারেশন চালাতে পারি। সো বিভিন্ন পরীক্ষা আসে যে স্ট্যাকে কি কি অপারেশন চালানো যেতে পারে, এরকম কিছু নাম লিখে। সো এরকম লিখবেন। আরও আপনি বিভিন্ন অপারেশন চালাতে পারেন, ট্রাভার্সিং করতে পারেন, সার্চিং করতে পারেন, রিভার্সিং করতে পারেন। সো বিভিন্ন অপারেশন। সো বেসিক্যালি যে অপারেশনগুলো আমার প্রয়োজন হয় সবসময়, পুশ, পপ, পিক, ইজ এমটি, ইজ ফুল, ঠিক আছে, ইজ এমটি, ইজ ফুল, এই অপারেশনগুলো আমরা এই স্ট্যাকের মধ্যে চালাইতে পারি। ওকে, এখন এই যে স্ট্যাক, এই স্ট্যাক নামে কোনো কিন্তু জিনিস আসলে কিন্তু প্রোগ্রামিংয়ে কিন্তু ওইভাবে ডিরেক্টলি কিছু নেই। সো স্ট্যাককে ইমপ্লিমেন্টেশন করতে হলে আমাকে অন্য একটা জিনিসের হেল্প নিতে হবে, অন্য একটা জিনিসের সহযোগিতা নিতে হবে। সেটা কি? অন্য একটা জিনিসের সহযোগিতা বলতে আমি এই যে এটাকে, এই স্ট্যাক এখানে যে ডাটা স্ট্রাকচারটা এই ম্যানার এই ফলো করবে, সেইটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি স্ট্যাটিক্যালি, স্ট্যাটিক ইমপ্লিমেন্টেশনও করতে পারি, আবার এটার ডাইনামিক ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারি, ঠিক আছে। দুই রকম ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারি, স্ট্যাটিক এবং ডাইনামিক। সো স্ট্যাটিক মানে হচ্ছে আমরা অ্যারে দিয়ে আসলে এটাকে ইমপ্লিমেন্ট করব, অ্যারে দিয়ে এটাকে মানে স্ট্যাকটা বানাবো কি দিয়ে, অ্যারে দিয়ে, ঠিক আছে। সো অ্যারে দিয়ে তৈরি করব, কিন্তু আমাকে এমন কিছু টেকনিক আমরা এখানে ফলো করব, বা এমন একটা টেকনিক এখানে এই অ্যারেটা যখন আমরা তৈরি করব তখন বানাবো, যাতে এই দুইটা যে প্রপার্টির কথা বললাম, একটা প্রপার্টি যে লাস্ট ইন ফার্স্ট আউট প্রপার্টিটা, এই প্রপার্টিটা এই অ্যারেটা ফলো করবে, এরকমভাবে আমরা অ্যারেটা বানাবো। এবং আমরা যদি ডাইনামিক্যালি যদি ইমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে আমরা লিঙ্ক লিস্ট ইউজ করব, লিঙ্ক লিস্ট আমরা ইউজ করব, ঠিক আছে। সেক্ষেত্রেও আমরা এই লাস্ট ইন ফার্স্ট আউট ম্যানারটা ফলো করে লিঙ্ক লিস্টটা তৈরি করব। আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলোতে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশনও দেখাবো, প্লাস লিঙ্ক লিস্ট দিয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। সো এখন আমরা তাহলে একটা উদাহরণ দেখি যে আমরা যদি একটা অ্যারেতে সাপোজ একটা স্ট্যাকে
এই যে অপারেশনগুলোর কথা বললাম সেই কিছু অপারেশন আমরা করার চেষ্টা করি, তাহলে এখানে লজিক্যাল যে ব্যাপারটা সেটা ক্লিয়ার হবে, মানে গ্রাফিক্যালি আমরা একটু বোঝার চেষ্টা করি। সো ধরেন এরকম একটা স্ট্যাক যেটার সাইজ আমরা বললাম হচ্ছে 5, সো 0 1 2 3 0 1 2 3 অ্যান্ড 4। সো এরকম 5টা এলিমেন্ট রাখা যায়, এরকম একটা স্ট্যাক আমরা ডিক্লেয়ার করলাম। সো আমরা ধরেন যে একটা অপারেশন চালাবো, যে একটা ডাটা পুশ করব। সো 1 নম্বর অপারেশন আমরা কি করব, পুশ পুশ পুশ, ধরেন যে 10কে আমরা পুশ করব এই ইয়াতে। সো ইনিশিয়ালি টপ আমরা বললাম যে আমরা এই স্ট্যাকের ক্ষেত্রে আমরা কিছু জিনিস আমাকে মেনটেন করতে হবে, সেটা একটা হচ্ছে টপ, অর্থাৎ টপ কত, মানে টপের ভ্যালু দিয়ে আমাকে বুঝতে হবে যে স্ট্যাকের কোথায় আসলে ডাটা আছে। সো যেহেতু স্ট্যাকটা এখন খালি, স্ট্যাকটা এখন কি খালি, তার মানে টপের ডাটা এখন আমরা রেখে দিব -1। প্রথমে ইনিশিয়ালি আমরা টপের মান কত রেখে দিব, -1 রেখে দিব। যখনই একটা ডাটা বাড়বে তখন ওই ইন্ডেক্সটা আমরা চলে আসবে প্লাস মাইনাস করে, ঠিক আছে। সো ধরেন পুশ করলাম 10, আমরা এই অপারেশনটা চালাবো, তাই না, পুশ করব। সো পুশ করতে হলে কি একটা ডাটা প্রথমে এখানে আসবে, তাই না, 0 নাম্বার লোকেশনে 10, টপ যেহেতু -1, তাই না, তার মানে কোনো ডাটা নেই, তার মানে আমি প্রথম যে লোকেশন এই স্ট্যাকে সেখানে আমি একটা ডাটা পুশ করতে পারবো। তাহলে প্রথম লোকেশন কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে পুশ 10 এটা করতে হলে তাহলে আমি দেখলাম যে টপের মান যেহেতু -1, তাহলে প্রথমে আমাকে চেক করতে হবে যে আমার স্ট্যাকটা ইনসারশন করার যোগ্য আছে কিনা। এখন যদি এমন হয় যে স্ট্যাকটা ফুল হয়ে গেছে, 4 পর্যন্ত ডাটা, ধরেন এখানে ডাটা আছে 2 3 4 5 6, এই মুহূর্তে আমাকে বললো যে পুশ 10, হ্যাঁ, তার মানে এই স্ট্যাকের টপের মান কত, টপের মান এখানে হচ্ছে 4, তাই না। সো যখন এই স্ট্যাকটা যখন ফুল হয়ে গেল আমাকে বলছে পুশ করতে, তো আমি কি পুশ করতে পারবো, আমার তো আর স্ট্যাকের জায়গা খালি নাই। সো এই স্ট্যাকের জায়গা খালি আছে কি নাই এটা আমাকে প্রথমে চেক করতে হবে, আমি সরাসরি এসে পুশ করে দিতে পারবো না। তাহলে যখন আমাকে 10 পুশ করতে বলবে, আমি প্রথমেই আমার কাজ হচ্ছে চেক করা যে আমার স্ট্যাকটা খালি আছে কিনা ইনসারশনের মতো। সো আমি তাহলে কিভাবে চেক করতে পারি, আমরা চেক করতে পারি যে আমার যে এই স্ট্যাকটা ফুল আছে কিনা, কিভাবে চেক করতে পারি, যে টপের ভ্যালু দিয়ে আমরা চেক করতে পারবো যে আমাকে আমার যে টপের ভ্যালু এটা যদি আমার যে সাইজ কত 5, তার মানে সাইজ টপের ভ্যালু সবসময় কি হয়, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু, টপের ভ্যালু 1 কম হয়, তাহলে টপের মান যদি সাইজ থেকে সাইজ -1 এর সমান হয়, সাইজ -1 এর সমান হয়, সাইজ -1 মানে কত, এখানে সাইজ -1 = 4, তাই না। সো 4 আর টপ 4, এখন 4 পর্যন্ত ডাটা আছে, সো টপের মান 4, তাহলে সাইজ -1 4, তাহলে এই দুটো সমান, তাই না, সমান হয়ে গেছে। তার মানে আমি এই সাইজ -1 এর সাথে যদি টপ কম্পেয়ার করি, তাহলে আমরা দুইটা ডাটা যদি সমান হয় তাহলে আমরা বুঝবো যে আসলে আমার স্ট্যাকটা ফুল আছে না, আদারওয়াইজ স্ট্যাকটা ফুল না। ওকে, তাহলে আমরা প্রথমে চেক করবো যে টপ ডাবল ইকুয়াল টু, ইফ টপ ডাবল ইকুয়াল টু সাইজ -1 যদি হয় তাহলে আমার কি হবে, ইফ টপ ডাবল ইকুয়াল টু সাইজ -1 যদি হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, এইটা হচ্ছে আমার ওভারফ্লো, প্রিন্টএফের মধ্যে ওভারফ্লো আমরা লিখে দিব। এই যে অপারেশনটা যখন আপনার স্ট্যাকের সাইজ ফুল হয়ে গেছে কিন্তু আপনি চাচ্ছেন ওই মুহূর্তে আরেকটা ডাটা ইনসার্ট করতে, তখন যে সিচুয়েশনটা তৈরি হলো এটাকে বলা হয় ওভারফ্লো। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ওভারফ্লো জিনিসটা কি, এবং আরেকটা টার্মস আমরা শিখবো ডিলিশনের ক্ষেত্রে, আন্ডারফ্লো। সো যখন স্ট্যাকের সাইজ ফুল বাট আমি একটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে যে সিচুয়েশনটা তৈরি হবে সেটাই হচ্ছে ওভারফ্লো, এবং এই ওভারফ্লোকে আমার পুশের ক্ষেত্রে এই ওভারফ্লো হইলো কিনা এটা আমাকে আগে চেক করতে হবে। তাহলে কিভাবে চেক করলাম, টপের মান যদি সাইজ -1 এর সমান হয় তাহলে আমি বুঝবো যে ওভারফ্লো হয়েছে। এলস কি করব, এলস দেখেন এখানে কি পুশ করতেছি না 10, সো 10 পুশ করতেছি, তাহলে কোথায় আমার টপ, আমি এখন আবার এটা একটু খালি করে দিই, ধরে নিলাম যে খালি আছে। সো টপের মান তাহলে কত, টপের মান ইনিশিয়ালি -1, তাই না। সো যখন আমরা একটা ডাটা ইনসার্ট করতেছি তাহলে টপের মান কি হবে, এই লোকেশনকে টপকে এই লোকেশনে নিয়ে যেতে হবে প্রথমে, দেন আমরা এই টপে আমরা ইনসার্ট করব। তাহলে প্রথমে কি করব, টপের মান প্লাস প্লাস করে 1 বাড়া নিব, তাহলে এখানে টপ ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, -1 থেকে +1 প্লাস প্লাস করলে 0 হবে, তার মানে টপ এখন এখানে আছে, তাহলে এখানে যেহেতু আছে আমি ডাটাটা রাখবো এখানেই,
জিরোতে রাখবো, -1 তো রাখবো না, তাই না, জিরোতে রাখবো। সো জিরোতে রাখলে তাহলে আমরা কি করব, এটার নাম ধরেন, এই যে স্ট্যাকটা নিলাম এটা একটা অ্যারে, তাই না, এটার নাম হলো ধরেন স্ট্যাক, ইন্টিজার টাইপের একটা স্ট্যাক। হ্যাঁ, এর নাম দিলাম স্ট্যাক, এর সাইজ দিয়ে দিলাম আমরা হচ্ছে যে সাইজটা নিলাম সেটা। ওকে, তাহলে আমরা কি করব, টপের মান বাড়াইলাম। এখন আমার স্ট্যাকের যে অ্যারেটার কথা আমরা বললাম, সেই স্ট্যাকের টপ ইকুয়াল টু হবে কত, আমার ধরেন আমরা যে ডাটাটা ইনসার্ট করব পুশ 10, তাই না, ইকুয়াল টু 10, তাই তো। সো এটা প্রোগ্রামেটিক্যালি আমরা কিভাবে লিখবো, আমরা ফুল প্রোগ্রামটা লিখবো পুশ পপের, বাট এখানে জাস্ট বোঝাচ্ছি যে অপারেশনগুলো, পুশ অপারেশনগুলো দেখাচ্ছে। সো পুশ হলে এই ধরনের হবে। তাহলে স্ট্যাক টপের মধ্যে আমরা 10কে নিয়ে নিলাম। 10 আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি, অনেকভাবে অনেক কিছু করতে পারি। জাস্ট সিম্পলি এই পুশ অপারেশনটা বোঝার জন্য এতটুকু বললাম। তাহলে দেখেন এখানে পুশ করতে হলে তাহলে প্রথমে টপ প্লাস প্লাস করতে হবে, দেন আমাকে ওই টপে আমাকে এই স্ট্যাকের টপে আমাকে ডাটাটা রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 10 এখানে রেখে দিলাম। এখন টপের মান কত, টপ ইকুয়াল টু এখন কত হয়ে গেল, টপ ইকুয়াল টু এখন 0, তাই না। সো এখন যদি আমি আরেকটা ডাটা ইনসার্ট করতে চাই, পুশ 11, তাহলে কি হবে, সেম এই নিয়মে এসে স্ট্যাক টপ ইকুয়াল টু 11 হয়ে যাবে। তাহলে স্ট্যাকের টপ এখন কত, 0, তাহলে স্ট্যাকের টপ যদি 0 হয়, টপ প্লাস প্লাস মানে কত হয়ে যাবে, 1। সো এই ঘরে চলে আসবে টপ, এই ঘরে চলে আসলে এই ঘরে কি করবে, এখন টপ স্ট্যাক টপ ইকুয়াল টু, যেহেতু স্ট্যাক টপ ইকুয়াল টু এখন কোন ঘর, এই ঘর, স্ট্যাক টপ ইকুয়াল টু এই ঘর, তাহলে স্ট্যাক টপ ইকুয়াল টু হবে 11, তাই না। সো এই ঘরে এখন 11 রাইট হয়ে যাবে। এভাবে ধরেন আমি আরও কিছু অপারেশন চালাইলাম, আমি ধরেন এখানে 3 নম্বর আরেকটা অপারেশন চালাইলাম, পুশ 12, তারপরে চালাইলাম পুশ 13, পুশ 14, তাই না। তাইলে 12, 13, 14, এরপরে আবার আমি পুশ চালাইলাম, তাহলে কি হবে, ধরেন আমি 19 পুশ করলাম, তাহলে কি হবে, টপের মান এখন এখানে টপ ইকুয়াল টু কত, টপ এখানে টপ ইকুয়াল টু 4, সাইজ -1 ইকুয়াল টু 4, তাহলে দুটো ওভারফ্লো হয়ে যাবে, তাহলে আর ইনসারশন করতে পারবে না। আচ্ছা, এখন আমরা যদি পপ করলাম, পপ অপারেশনটা চালাইলাম। সো পপ অপারেশন চালানোর পরে তাহলে টপে যে আছে, টপে এখন আছে 14, সো 14 ডিলিট হয়ে যাবে। সো 14 ডিলিট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা টপের মান 1 কমাই নেব, ঠিক আছে, টপ মাইনাস, তাহলে এখন টপ চলে আসবে, আগে ছিল টপ 14তে, 14 যেহেতু ডিলিট করে দিছি, তাহলে টপ এখন এখান থেকে সরে যাবে, এখানে চলে আসবে টপ, ঠিক আছে। সো আবার যদি আমরা টপ লিখি, আরেকটা পপ লিখি, তাহলে আবার পপ করার পরে এই ডাটাটা আমার ডিলিট হয়ে যাবে, দেন আমি টপকে এখানে রাখবো না, আমরা টপকে আবার এক ঘর নিচে নিয়ে যাব, তাই না, টপ মাইনাস, তাহলে এটা এখানে চলে আসবে, টপটা এখন এখানে চলে আসবে। সো টপটা এখন এখানে চলে আসবে, ওকে। টপ এখন 12, সো এখন এখানে যদি আমরা পপ করি, আবার পপ করলাম, তাহলে 12 চলে যাবে, তাই না। এবং আমার টপের মান কি, টপ এখন আছে এখানে, তাহলে পরের ঘরে নেওয়ার দরকার, যেহেতু এখানে আর ডাটা নাই, সো টপ মাইনাস, তাই না, ঠিক আছে। এবং আমরা এখানে দেখেন, তাহলে এখন টপ আছে এখানে, তাই না। সো এখানে এখন যদি আরেকটা পপ চালাই, আরেকবার ডিলিট করি, তাহলে 11 ডিলিট হয়ে যাবে, দেন পপের মান আমরা 1 কমাই নিব, পপ টপ মাইনাস, তাহলে টপের মান এখন ফাইনালি কত হবে, ছিল 1, তাই না, ছিল কোথায়, এখানে 1, তাহলে এখন টপ ইকুয়াল টু হয়ে যাবে কত, 0, আর টপটা চলে আসবে তাহলে এইখানে। তা আবার আমরা পপ করলাম, তাহলে এখন পপ করলে টপ মাইনাস, ঠিক আছে, টপ মাইনাস করলাম, তাহলে টপ এখন চলে যাবে এখান থেকে, এখান থেকে চলে যাবে -1, সো আর কোনো ডাটা নাই। তাহলে এখন খালি হয়ে গেল, তাই না, 10ও খালি হয়ে গেল, পপ করতে করতে আমার সবগুলো এলিমেন্ট খালি হয়ে গেল। এখন কি, আমার স্ট্যাকটা খালি হয়ে গেছে। এখন এই খালি অবস্থায় যদি আমি পপ করতে চাই, পপ অপারেশন করলাম, তাহলে এটা তো অলরেডি খালি হয়ে গেছে, তাহলে এখন কি আর কোনো ডাটা ডিলিট করা যাবে, টপের মান কত, -1, সো আর কোনো ডাটা ডিলিট করা যাবে না। সো তাহলে মানে ইউজার তো আর জানে না যে খালি কি খালি নেই, তাহলে সেটা আমি অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো যখন একটা স্ট্যাক খালি, বাট আমি ইউজার চাচ্ছে সেখান থেকে ডাটা ডিলিট করতে,
হ্যাঁ, তাহলে সেটা তো পারবে না। তাহলে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, কিভাবে বুঝবো যে স্ট্যাকটা খালি? আমরা বুঝবো যে ইফ এই টপের মান যদি -1 হয়, অর্থাৎ টপ ডাবল ইকুয়াল টু কি -1 যদি হয়, তাহলে আমরা বুঝবো স্ট্যাক ইজ এমটি। স্ট্যাক এমটি হওয়া মানে এটাকে আমরা বলি হচ্ছে যখন আমরা একটা ডাটা পপ করতে যাচ্ছি বাট আমার স্ট্যাক এমটি, তখন এটাকে বলা হয় আন্ডারফ্লো। তাহলে আমরা একটা মেসেজ দিব যে সে পপ করতে চাচ্ছে, তাহলে আমরা বলবো যে ইফ টপ ইকুয়াল টু -1, আমরা বুঝতেছি এখানে আসলে কোনো ডাটা নেই, সো পপ করতে পারবে না, আমরা একটা মেসেজ দিয়ে দিলাম তাকে আন্ডারফ্লো, আমরা বলে দিলাম তাহলে আন্ডারফ্লো। সো সেমভাবে এখানে যেরকম পুশের জন্য আমরা কোডিংটা লিখলাম, ঠিক সেমভাবে তাহলে পপের জন্য আপনাকে প্রথমে চেক করতে হবে টপ ডাবল ইকুয়াল টু -1 কিনা। তো পপের ক্ষেত্রে কিন্তু ওভারফ্লো চেক করার দরকার নেই, পপের ক্ষেত্রে আমরা চেক করব যে খালি কিনা। সো সেক্ষেত্রে আমরা লিখবো টপ ডাবল ইকুয়াল টু -1 কিনা, যদি হয় তাহলে আন্ডারফ্লো লিখবো, এলস তাহলে পপ করব, দেন টপের মান কমাবো। দেখেন ইনসারশন যখন করতেছি তখন প্রথমে টপের মান বাড়াই নিচ্ছি, দেন আমরা ইনসার্ট করতেছি। আর পপের ক্ষেত্রে প্রথমে পপ করলাম, তারপরে টপের মান কমাইলাম। এটা কিন্তু মুখস্থ কিছু না, জাস্ট লজিক্যালি কেন আমরা টপের মান আগে বাড়াইলাম সেটা আমরা বলেছি কিন্তু যখন আমরা দেখিয়েছি। এখন পপের মান কেন কমাইলাম পরে, কারণ প্রথমে কমাই ফেললে তো আমার এই কোন যে মনে করেন আগে কমাই ফেললাম, আমার ডাটা আছে এখানে, আমি এই ডাটাটা ডিলিট করব, তো টপের মান যদি 1 কমাই ফেলে টপ এখানে ইন্ডিকেট করবে, তো তখন যদি আমি ডিলিট করি টপটাকে এখান থেকে এখানে নিয়ে আসি, যদি ডিলিট করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। সো প্রথমে তাহলে ডিলিট করতে হবে, তারপরে এখানে নিয়ে আসতে হবে, এই জন্য পরে টপটা কমানো হয়। আর প্রথমে কেন টপ আগে বাড়ানো হয়, কারণ আমি ইনসার্ট করব। সো আমার ডাটা আছে এখানে, আমি ইনসার্ট করব তো এখানে না, আমার টপ আছে এখানে এখন, বাট আমি ইনসার্ট করব কোথায়, তার উপরের ঘরে, তাই না? সেই কারণে আগে টপটা বাড়ায় এই উপরের ঘরে নেওয়া হয়, দেন এই টপে ইনসার্ট করা হয়, ঠিক আছে? এই কারণে আগে টপ বাড়ানো হয়। সো এই দুটো জিনিস একটু খেয়াল রাখবেন। সো এইভাবে আমরা পুশ, পপ আর এই যে আন্ডারফ্লো, ওভারফ্লো, এগুলো হচ্ছে যে এই এতটুকু কোড দিয়ে ওভারফ্লো আন্ডারফ্লো কিনে, এটাকেই বলা হচ্ছে আসলে, এটা মানে কি আমি চেক করছি যে খালি কিনা, তাই না? যে ওভারফ্লো মানে কি, তাই সে ফুল কিনা, তাহলে আমরা এটাকে বলছি হচ্ছে ইজ ফুল, তাই না? ইজ ফুল অপারেশন, ইজ ফুল। আবার এই যে খালি কিনা, এটাকে আমরা বলতেছি ইজ এমটি অপারেশন, ঠিক আছে? সো আমরা পুশ, পপ, ইজ এমটি, ইজ ফুল সব কিছু কিন্তু আমরা দেখে ফেলছি। এভাবে কিন্তু লজিক্যালি এভাবে কাজ করে। সো আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কিন্তু আরও বিস্তারিত আলোচনা করব যে স্ট্যাককে কীভাবে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশন করে, কোডিংগুলো, প্রত্যেকটা কোডিং আমরা দেখাবো, পুশ পপের একবারে সি প্রোগ্রামের রেসপেক্টে দেখাবো। এবং আজকে যদি আরেকটু বলি যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটাকে, এই যে আমরা এটা শিখলাম, স্ট্যাক ডাটা স্ট্রাকচার সম্পর্কে বললেন, এই অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশন করতেছি, তাহলে এই যে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশনটা কোথায় কোথায় আমরা করতে পারি। সাপোজ আমরা কিছু ডাটা, ধরেন আমাকে এখানে আছে স্ট্যাক আইটি, এরকম একটা ডাটা আছে, আমাকে যদি এটা যদি রিভার্স করতে হয় তাহলে কি করতে হবে, আমি যদি স্ট্যাকে রাখি, তাই না? তাহলে প্রথমে এভাবে, প্রথমে STACK স্ট্যাক না, আইটি মুছে দিই, স্ট্যাক আছে। সো আমরা যদি এইটাকে যদি আমরা স্ট্যাকে, আমরা জানি যে সবসময় টপ থেকে কাজ করতে হয়, তাই না? স্ট্যাকের টপে আছে এখন কে, সো আমরা টপ থেকে যদি এভাবে প্রিন্ট করে আসি KCATS, তার মানে কি রিভার্সলি স্ট্রিংটা প্রিন্ট হয়ে গেল। তো তার মানে নর্মালি আমরা যেভাবে স্ট্রিং রিভার্স করি স্ট্যাকের মাধ্যমে যদি আমরা করি তাহলে ইজিলি আমরা করতে পারতেছি। জাস্ট আমরা একটা স্ট্যাকে রাখবো, দেন একটা একটা করে পপ করব, পপ করলেই আমি রিভার্স স্ট্রিংটা পেয়ে যাব, একবারে ইজি। সো আমরা রিভার্স স্ট্রিংয়ের ক্ষেত্রে, রিভার্স স্ট্রিং বা নাম্বার, এইসব ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা স্ট্যাকটা ইউজ করতে পারি। দেন আমরা হচ্ছে যে আন্ডু অপারেশনের ক্ষেত্রে, যেমন দেখেন মাইক্রোসফট ওয়ার্ড আমরা আন্ডু করি বা বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা আন্ডু করি। সো আন্ডু মানে কি, এরকম ধরেন আপনি এরকম স্ট্যাক এসে মেনটেন করেন, যে প্রথমে আপনি এই ধরেন আপনি স্ট্যাক লিখলেন, আপনি ওয়ার্ডে একটা ফাইলে স্ট্যাক লিখলেন, তাহলে প্রথমে কি S লিখলেন, তারপরে T, তারপরে A, তারপরে C, তারপরে K, এভাবে লিখলেন না? সো যখন আপনি আন্ডু করেন তাহলে প্রথমে কোথায় চলে যায়, এখান থেকে ডাইরেক্ট এখানে চলে যেতে, তার আগে কি লিখছিলেন C, তারপরে এখানে যায় A, তারপরে S, T, তারপরে S এ চলে যায়, তার মানে এখানেও কি স্ট্যাক মেনটেন করতেছে। সো এখানে কিন্তু স্ট্যাকের একটা অ্যাপ্লিকেশন, আন্ডু অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশনে। এরপর আমরা রিকারশনের নাম শুনেছি,
সো রিকারশন অপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই স্ট্যাকটা ইউজ করে। সো রিকারশন নিয়ে বিস্তারিত কিন্তু আমরা বলবো কীভাবে রিকারশনটা কাজ করে, স্ট্যাক ইউজ করে সেটা আমরা কিন্তু দেখবো। সো রিকারশনের মাধ্যমে আমরা এই স্ট্যাক দিয়ে আমরা কিন্তু সেটা সলভ করি। সো এবং অনেক জটিল প্রবলেম কিন্তু এই রিকারশনের মাধ্যমে ইজিলি সলভ করা যায়। এবং আমরা তাহলে আর কোথায় কোথায়, যেমন ব্যালেন্স প্যারেন্থেসিস আমরা চেক করি, যে ধরেন আমাদের এরকম ব্র্যাকেট আছে কোন একটা প্রোগ্রামে, যে এরকম আছে 1 2 3 তিনটা আছে, তাহলে এই তিনটা যে ইনিশিয়াল ব্র্যাকেট এই তিনটা আসলে ক্লোজ হয়েছে কিনা এটা আমরা চেক করব। সো এটা চেক করার জন্য কিন্তু আমরা আসলে স্ট্যাকটা ইউজ করি, অর্থাৎ এটাকে বলা হয় ব্যালেন্স প্যারেন্থেসিস। ব্যালেন্স প্যারেন্থেসিস। সো ব্যালেন্স প্যারেন্থেসিস চেক করার জন্য কিন্তু আমরা স্ট্যাক ইউজ করে থাকি। ওকে, এরপর আমরা ইনফিক্স টু পোস্টফিক্স, আমরা ইনফিক্স এক্সপ্রেশন, পোস্টফিক্স এক্সপ্রেশন এবং প্রিফিক্স এক্সপ্রেশন সম্পর্কে জানবো। সেখানে আমরা দেখতে পাবো যে ইনফিক্স টু পোস্টফিক্স বা ইনফিক্স টু প্রিফিক্স এই ধরনের কনভার্সনের জন্য কিন্তু আমরা স্ট্যাকটা ইউজ করব। সো ইনফিক্স টু পোস্ট বা ফ্রি এই দুটোতে কনভার্সন আমরা স্ট্যাক দিয়ে করতে পারি। ঠিক আছে, এরপর আমরা টপোলজিক্যাল সর্টিংয়েও দেখছি যে আমরা টপোলজিক্যাল সর্টিং আমরা এই স্ট্যাকটা ইউজ করি। ঠিক আছে, এবং আমরা ডিএফএস অলরেডি শিখে ফেলছি, ডেপথ ফার্স্ট সার্চ যেটা, সেখানে আমরা দেখছি যে স্ট্যাক ইউজ করা হয়েছে, তাই না? ডিএফএস স্ট্যাক ইউজ করা হয়। এবং আমাদের আরেকটা প্রবলেম আছে টাওয়ার অফ হ্যানয়, সো সেখানেও কিন্তু স্ট্যাক ইউজ করা হয়েছে। এবং আমরা যদি ট্রি ট্রাভার্সালও কিন্তু আপনাদের এই স্ট্যাকটা ইউজ করা হয়। ঠিক আছে, এরপর আমরা বিভিন্ন এক্সপ্রেশন থাকে না, সেই এক্সপ্রেশনগুলো কিন্তু স্ট্যাকের মাধ্যমে ইভ্যালুয়েট করতে পারি। ইভ্যালুয়েশন অফ এক্সপ্রেশন। ঠিক আছে, এক্সপ্রেশন ইভ্যালুয়ের ক্ষেত্রে বা এক্সপ্রেশনের মানটা বের করার ক্ষেত্রে আমরা কিন্তু স্ট্যাকটা ইউজ করতে পারি। সো এখানে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমরা কিন্তু দেখাবো, হ্যাঁ, রিভার্স সিস্টিং দেখাবো, আনডু দেখাবো, রিকারশন দেখাবো, ব্যালেন্স প্যারেন্থেসিস কীভাবে চেক করে স্ট্যাকের মাধ্যমে সেটাও দেখাবো, ইনফিক্স টু পোস্টফিক্স বা প্রিফিক্স এক্সপ্রেশন কনভার্সন দেখাবো, টপোলজিক্যাল সর্টিং, ডিএফএস অলরেডি আমরা দেখাইছি, টাওয়ার অফ হ্যানয় আমরা দেখাবো, ট্রি ট্রাভার্সাল দেখাবো, ইভ্যালুয়েশন অফ এক্সপ্রেশন দেখাবো। এই স্ট্যাকের যে টিউটোরিয়াল সিরিজগুলো পরবর্তীতে আসবে প্রত্যেকটাতে আমরা একটা একটা করে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের স্ট্যাক সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার হবে। ওকে, সো আজকের টিউটোরিয়াল আমরা জাস্ট ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, জাস্ট মেমোরি লজিক্যালি কীভাবে এই জিনিসটা কাজ করে সেটা আমরা বলার চেষ্টা করেছি, এবং এই যে অ্যাপ্লিকেশনগুলো সেটা আপনাদেরকে জানিয়েছে, এবং অপারেশনগুলো কী কী জাস্ট ফ্যামিলিয়ার করলাম যে স্ট্যাক জিনিসটা এটা, এবং স্ট্যাকে এই অপারেশন চালানো যেতে পারে এবং এটা এখানে ব্যবহার করা যেতে পারে। জাস্ট এটা নোট ডাউন করে নেবেন, তাহলে আপনাদের বিভিন্ন পরীক্ষায় যদি এখান থেকে বেসিক্যালি যে এমসিকিউ বা রিটার্নে এই ধরনের কোশ্চেন আসতে পারে, সো তখন আপনারা যাতে উত্তরটা দিতে পারেন সহজে। অ্যাপ্লিকেশন আসতে পারে, রিপ্রেজেন্টেশন আসতে পারে, লজিক্যাল রিপ্রেজেন্টেশন আসতে পারে, এবং আমি কিছু টার্মস বলেছিলাম যে এটাকে র্যান্ডমলি অ্যাক্সেস করা যায় কি যায় না, হ্যাঁ, এটা আসলে এটাকে কি সেম টাইপের এলিমেন্ট থাকে কি থাকে না, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। সো তাহলে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখান পর্যন্ত থাকছে। ধন্যবাদ সবাইকে।